তাহলে আজকে আমরা দেখো গত দুটি ক্লাসের আলোচনার ভিত্তিতে কিছু সমস্যার সমাধান করি। তো আমরা বেসিক্যালি এক্সারসাইজ 1.1 থেকে শুরু করছি। দেখো সালেয়া অঙ্কগুলো আমরা একটু দেখব, সবাই একটু মনোযোগ দাও। প্রথমে যে অঙ্কগুলো আছে দেখো 1 নম্বরে, এগুলি মূলত পরম মানের অঙ্ক, খুবই সহজ। আচ্ছা, পরম মান জিনিসটা কি আগে একটু বলে নিলে মনে হয় ভালো হয়, কারণ গত দুই ক্লাসে পরম মান নিয়ে খুব বেশি আলোচনা করিনি। ধরো আমি একটা সংখ্যা রেখা যদি আঁকি 1 2 মনে করো 3, এইদিকে আমি দিলাম মনে করো -1 -2 মনে করো দিলাম -3, অ্যারো দিয়ে দেই। আচ্ছা, আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। এখন আসলে পরম মান বিষয়টা কি? পরম মানে যে জিনিসটা একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না, এরকম আর কি বিষয়টা। মান তো মান, একটা ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু। আমরা অনেক সময় বলি না অ্যাবসলিউটলি রাইট, মানে একদম শতভাগ সঠিক, বা খুবই স্ট্রংলি বলি যখন অ্যাবসলিউটলি রাইট, তাই না? তো ওরকম আর কি বিষয়টা। তাহলে দেখো পরম পরম মান বলতে আসলে আমরা এটা বুঝি, সংখ্যা রেখায় মূল বিন্দু থেকে কোনো নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে ওই নির্দিষ্ট বিন্দুর পরম মান বলি। ফর এক্সাম্পল, আমরা যদি মনে করো 3কে বাছাই করি, দেখো এখানে 3 আছে, তাহলে এই 0 থেকে 3 পর্যন্ত যে ডিস্টেন্স, এই যে দেখো এইটুকু, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 3 এর পরম মান, ঠিক আছে? আচ্ছা বোঝো, তাহলে 3 এর পরম মানকে আমরা কিভাবে লিখবো? লিখবো আমরা এই যে এরকম মডুলাস দিয়ে লিখি, মডুলাস 3। মডুলাসের ভিতরে আমরা যে মানটা বসাই, এটা দ্বারা আমরা বোঝাই মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটাকে আমরা খোঁজার চেষ্টা করছি, বুঝেছো? তাহলে যখন মডুলাসের ভিতরে আমি 3 লিখবো, এটা দ্বারা বোঝাচ্ছে যে মূল বিন্দু থেকে 3 +3 এই বিন্দুটার দূরত্বটা আমি লিখতে চাচ্ছি। তাহলে মূল বিন্দু থেকে +3 বিন্দুর দূরত্ব কত? 3 একক। তাহলে এটার মান হবে 3, বুঝেছো? আবার দেখো বিপরীত ক্রমে, আমরা যদি -3 বিন্দুটার দূরত্ব খুঁজতে চাই মূল বিন্দু থেকে, লাল রং দিয়ে দেখালাম, তাহলে মডুলাস -3 লিখবো, ঠিক আছে? তাহলে মডুলাস -3 এর ভ্যালুটা আসলে কত হবে? 0 থেকে -3 বিন্দুর দূরত্বটা কত একক? 3 একক। হ্যাঁ, এটার মানও কিন্তু +3 তুমি লিখবা, এটার মান -3 বলবা না, দূরত্বটা তো অঋণাত্মক হয়। আর বিশেষ করে এইখানে ডিরেকশনের জন্য শুধু প্লাস মাইনাস ব্যবহার হচ্ছে, যে শূন্য ডান দিকে কারা আছে, বাম দিকে কারা আছে, কিন্তু মূলত দূরত্ব কিন্তু 3 এককই। তুমি 0 থেকে 3 গেলেও তোমার 3 কদম মনে করো হাঁটা লাগবে, আবার 0 থেকে -3 গেলেও কিন্তু তোমার সেই 3 কদমই হাঁটা লাগবে, হয়তো ডিরেকশনটা চেঞ্জ হবে, একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, এতটুকুই, কিন্তু তুমি হাঁটতে হবে সেই ঠিক 3 কদমই, বুঝেছো? তাহলে এই জন্য আমরা বলি যে মডুলাসের ভ্যালু সব সময় পজিটিভ আসে, সব সময় পজিটিভ আসে। তাহলে দেখো মডুলাস ফাংশনটা কেমন আসলে। মডুলাস কিন্তু আসলে এক প্রকার ফাংশন। ধরো আমি লিখলাম মডুলাস এক্স, তাহলে এক্স এই যে ভিতরে একটা কোয়ান্টিটি লিখলাম, এটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে, তাই না? তাহলে এটার মান হবে 3 রকমের। দেখো মূলত যদি এই এক্স এর মানটা পজিটিভ হয়, মানে অর্থাৎ +x হয়, ঠিক আছে, তাহলে এটার মানটা কখন +x হবে? সাইড নোটে দিয়ে দিচ্ছি, যদি এই এক্সটা পজিটিভ হয়, শূন্যর চেয়ে যদি বড় কোনো মান বসাও, মডুল এক্স এর ফলাফল পাইবা অনলি +x। যেমন দেখো এই যে উপরে আমি 0 থেকে বড় একটা মান বসিয়েছিলাম এখানে 3, ঠিক আছে,
তাহলে ফলাফল কি পেয়েছি, ঠিক ওই মানটাই এখানে এক্স হলে এক্সই বসাবে। আর যদি এখানে কখন তুমি জিরো পাইবা, যদি এই মানটা জিরো বসাও, মডুলাসের ভিতরে যদি জিরো বসাও তাহলে এখানে উত্তর হিসেবে জিরো পাইবা। আর কখন তুমি দেখো এইভাবে লিখতে হবে, মাইনাস এক্স লিখবা। কখন মাইনাস এক্স লিখবা, মডুলাস এক্স এর মান যখন এক্সটা নেগেটিভ, শূন্যর চেয়ে ছোট। তাহলে ধরো আমি শূন্যর চেয়ে ছোট একটা মান নিচ্ছি -3, ওকে। তাহলে যখন আমি মডুলাসের ভিতরে -3 নিচ্ছি, এটা তিন টাইপের মধ্যে কোন টাইপে পড়ছে, একদম লাস্টে যেই লিখেছি দেখো, x ইজ লেস দেন 0। যদি মডুলাসের ভিতরের কোয়ান্টিটিটা শূন্যর চেয়ে ছোট হয় তাহলে আমরা লিখবো কিভাবে, ওই কোয়ান্টিটির আগে একটা মাইনাস বসাবো, তাই না? দেখো x এর আগে একটা মাইনাস বসাইছি, তাহলে এখানে x এর পরিবর্তে আমি কি লিখেছি, -3। তাহলে -3 এর আগে আর একটা মাইনাস বসাতে হবে। বোঝাতে পারলাম? তো শেষ পর্যন্ত তুমি দেখো +3 পাচ্ছ। এই জন্যই মডুলাস এক্স এই ফাংশনটাকে এইভাবে ডিফাইন করা হয়। তোমরা কি এবার বুঝেছো সমস্ত বিষয়টা? জি স্যার। তাহলে মডুলাসটাকে এইভাবে ডিফাইন করবা তিনটা ক্যাটাগরিতে। মডুলাস এক্স এর মান +x হবে যদি এর ভিতরের মানটা শূন্যর চেয়ে বড় বসাও। যদি শূন্য বসাও তাহলে মডুলাস এক্স এর মান শূন্যই আসবে। আর যদি তুমি মডুলাস এক্স মানে এক্স এর পরিবর্তে নেগেটিভ কোনো ভ্যালু বসাও তাহলে ফলাফল যা হবে তার আগে একটা নেগেটিভ চিহ্ন দিবা। এই এক্সটা লিখার আগে, এই কোয়ান্টিটি লিখার আগে একটা মাইনাস দেওয়া লাগবে, শেষ পর্যন্ত সে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, মুছে দেই। তাহলে দেখো এখন মডুলাস নিয়ে কিছু অঙ্ক করব আমরা। 1 এর 2 নম্বর থেকে শুরু করছি। কি বলা হচ্ছে এখানে, মডুলাস -1 -8। দেখো মডুলাস -1 -8 মডুলাস প্লাস দিয়ে মডুলাস 3 -1 প্লাস দিয়ে মডুলাস 3 -1। খুব সিম্পল। আর মডুলাস এই দাগগুলো একটু বড় করে দিবা, নইলে অনেক সময় কনফিউজড হয়ে যাওয়া লাগে যে এটা প্লাস, এটা কি 1 নাকি মডুলাস, এটা একটু বড় করে আঁকবা। তাহলে এখন তুমি ধীরে ধীরে কাজ করবা, ধাপে ধাপে। মডুলাস থাকলো, এখানে মডুলাসের ভিতরে হবে -9, আমরা লিখলাম মডুলাস প্লাস দিয়ে আবার মডুলাস এখানে হবে +2। এবার তুমি মডুলাসের ওই যে একটু আগে ডেফিনেশন দেখালাম সেটা নিয়ে ক্যালকুলেট করো। তো এই যে প্রথম যে মডুলাস আছে তার ভিতরে একটা ঋণাত্মক সংখ্যা আছে, তাই না, শূন্যর চেয়ে ছোট। তাহলে এটার মানটা আমরা লিখার আগে দেখো প্রথমে এই মানটা লিখবো, এক্স লিখলাম মনে করো এক্স, তারও আগে একটা মাইনাস দেওয়া লাগবে, তাই না? এক কথায় এটা +9 হয়ে যাবে আমাদের। লিখে লিখবো +9, এটার মান আসবে +2, শেষ পর্যন্ত ফলাফল পাবো আমরা 11, +11, এইটাই অ্যান্সার। একই ভাবে একের যতগুলো অঙ্ক আছে তুমি 2 নম্বর বলো 4 নম্বর বলো যাই বলো একই নিয়মে করতে হবে, ঠিক আছে? বাকিগুলো কি পারবে মনে হচ্ছে? জি স্যার। খুব সিম্পল, এটা আমি দেখাচ্ছি না। ওকে, আমরা একটু 3-এ চলে যাব এখন। 3 নম্বর অঙ্কে, এটা আমরা না দেখাই, এগুলো পারবে আশা করি। এখন 3 নম্বর থেকে দেখো, আমরা প্রমাণ করব √3 একটি অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এর আগে তোমাদের মূলদ সংখ্যার সংজ্ঞাটা একটু মনে করিয়ে দেই। মূলদ সংখ্যাটা কেমন হয় দেখো, ডান পাশে লিখে দেখাই। মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি মনে আছে সবার? যে সকল সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে p/q এর পরিচয়টা কি? লিখলাম p/q। কিভাবে দেবো? হ্যাঁ, এইখানে আসলে যেটা একদম জেনুইন সংখ্যা, একদম অ্যাকুরেট, সেইখানে অবশ্যই p/q আকারে প্রকাশ করতে হবে মূলদ সংখ্যাকে। যেখানে দেখো এই pq দুইটাই হলো পূর্ণ সংখ্যা, বিলংস টু পরস্পর জেড। সহমত। এই যে জেড জেড, এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এরপরে লিখতে হবে আরো আরো কিছু কথা আছে, pq সহমৌলিক। একটু নিচে লিখি,
কয়েকটা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্য লিখতে হবে। পি কিউ পূর্ণ সংখ্যা হবে, পি কিউ সহমৌলিক হবে। সহমৌলিক মানে তো আশা করি বোঝো, তাই না? এবং কিউ এর মানটা 0 হতে পারবে না। এই 3টা বৈশিষ্ট্য মেনটেন করতে হবে মূলত সংখ্যার ক্ষেত্রে। পি কিউ পূর্ণ সংখ্যা হবে, পি কিউ সহমৌলিক হবে, এবং কিউটা শূন্য হতে পারবে না, কারণ এটা ভগ্নাংশ আকারে আমরা লিখছি। ঠিক আছে, এই জন্য আমরা বলি, তাহলে যদি তুমি এরকম বলো 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা সত্য কথা, এটা ন্যাচারাল নাম্বার বললেও সত্য, এবং তুমি যদি এটা মূলত বলো তাও সত্য। কারণ কি, তুমি যদি এর নিচে 1 লিখো সমস্যা আছে, কিউবের মতো 1 হতে পারবে, তাই না? তাহলে এটা কিন্তু এক প্রকার ভগ্নাংশ না হলেও আমরা ভগ্নাংশ আকারে চিন্তা করতে পারি, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। বুঝেছ? তার মানে সকল পূর্ণ সংখ্যাকে চাইলে আমরা মূলদ আকারে প্রকাশ করতে পারি। এই জন্যই নরমালি কিভাবে তোমার উপসেটের সংজ্ঞা আসে জানো? উপসেটের সংজ্ঞা এইভাবে আসে, দেখো, এই রিয়েল নাম্বার যে বাস্তব সংখ্যা আছে, এই বাস্তব সংখ্যার উপসেট হলো তোমার, এটাকে এইভাবে লেখা হয় কিউ। ঠিক আছে, মূলদ। আর মূলদের উপসেট হলো তোমার পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার উপসেট হলো তোমার ন্যাচারাল নাম্বার। মনে থাকবে? তার মানে এই মূলদ সংখ্যার একটা উপসেট হলো পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার অধিসেট হলো মূলদ সংখ্যা। বোঝা গেল? কারণ সকল পূর্ণ সংখ্যারে তুমি মূলদ আকারে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এটুকু মনে থাকবে। পি কিউ পূর্ণ সংখ্যা হবে, পি কিউ সহমৌলিক হবে, এবং কিউটা শূন্য হবে না। ওকে, দেখো তাহলে এখন আমরা এই প্রমাণে এই তথ্যটুকু কাজে লাগাবো, এই জন্য শিখিয়ে রাখলাম। তাহলে প্রথমত আমি একটু 2 ধাপে প্রমাণটা দেখাবো, মনোযোগ দিয়ে দেখো। জেনারেলি যে জিনিসটা আমাদের নিচের ক্লাসেও দেখে আসি সেইভাবে দেখাই। তাহলে আমরা সংখ্যা কয় প্রকার শিখলাম নরমালি? প্রথমে দেখবো আমরা এটা পূর্ণ সংখ্যা কিনা, তারপরে দেখবো মূলদ কিনা, মূলদ না হলো অমূলদ। পূর্ণ সংখ্যা যদি কোনো একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয়, জেটের ভিতরে না থাকে, সে কি এন এর ভিতরে থাকবে বলো তো? জেট তো পূর্ণ না সংখ্যা। স্যার। তাহলে যদি জেটের ভিতরে না থাকে কোনো সংখ্যা, সে স্বাভাবিক সংখ্যা হওয়ার কোনো চান্স নাই। তাহলে 2টা সংখ্যা বাদ হয়ে গেল তোমার অটোমেটিক্যালি। তাহলে বাকি থাকলো মূলদ আর অমূলদ হওয়া সম্ভাবনা। পরে দেখাবো মূলদ কিনা। মূলদ যদি না হয় তাহলে অমূলদ হবেই। আমরা প্রসেসটা হলো এরকম। তাহলে প্রথমে আমরা দেখি এটা পূর্ণ সংখ্যা হয় কিনা। তাহলে প্রথমে তুমি লিখবা যে এখানে √3, এটাকে তুমি বর্গ করো, √3 স্কয়ার, এটার মান কত হয়? দেখো 3। তাহলে এমন একটা সংখ্যা কত ভাবো যার বর্গ 3 এর চেয়ে ছোট। কি হতে পারে সংখ্যাটা বলো? 3 এর চেয়ে কাছাকাছি কিন্তু ছোট, 1, তাই না? 1 এর বর্গ কিন্তু 3 এর কাছাকাছি এবং 3 এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট কোনো মান তুমি পাবা না। একটা নিলা 1, তাহলে পরেরটা অবশ্যই নিবা তুমি 1 এর চেয়ে বড় 2। আরেকটা সংখ্যা নিবা তুমি 2 স্কয়ার মানে 4। এইখানে জানিবা পরেরটা এর চেয়ে এক বেশি নিবা, এর চেয়ে বেশি নিও না, আবার 3 নিও না, 4 নিও না, 2 স্কয়ার নিবা। কেন নিলাম এবার বোঝাচ্ছি, দেখো। সুতরাং আমরা এই যে 3টা মান বসিয়েছি, এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে 1, 1 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 4 বড়, তাই না? 1 এর চেয়ে 3 বড়, আবার 3 এর চেয়ে 4 বড়। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারতেছি এখান থেকে যে এই 1 স্কয়ার এটার চেয়ে √3 স্কয়ার বড়, আবার √3 স্কয়ারের চেয়ে 2 স্কয়ার বড়, তাই না? এই কথাটা আমরা বলতে পারি না? ঠিক আছে, এবার তুমি যদি সবগুলোকে বর্গমূল করে দাও, তুমি পাচ্ছ, দেখো 1 এর চেয়ে √3 বড়, √3 এর চেয়ে 2 বড়। ঠিক আছে, এজন্যই বলেছি এইখানে জানিবা তারপরটা যেন ঠিক এক বেশি হয়। দেখো 1 থেকে বড়, 2 থেকে ছোট। তাহলে √3 হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 1 এর চেয়ে বড় হবে, 2 এর চেয়ে ছোট হবে। এবার তুমি বলো তো 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট কোনো পূর্ণ সংখ্যা আছে? না স্যার। পূর্ণ সংখ্যা নাই, ভগ্নাংশ হইতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, কিন্তু আস্ত সংখ্যা তুমি পাবা না। 1 এর এবং 2 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, কিন্তু একটা অপূর্ণ সংখ্যা না, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি
1 ও 2 এর মধ্যে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই। যদি না থাকে, কিন্তু আমরা এটা নিশ্চিত যে √3 অবস্থানটা 1 এবং 2 এর মধ্যেই, তাহলে পূর্ণ সংখ্যা হতে পারবে না, তাই না? সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। এটা আমরা নিশ্চিত হলাম। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু সে হচ্ছে না, সে তো স্বাভাবিক সংখ্যা হওয়ার প্রশ্নই আসে না, তাই না? তাহলে √3 পূর্ণ হলো না, স্বাভাবিক হলো না। আর দুটি সংখ্যা হওয়ার চান্স আছে বাস্তব সংখ্যার মধ্যে, তাই না? কি কি? মূলদ এবং অমূলদ। দেখো, এরপর আমরা লিখব, ধরি √3 একটি মূলদ সংখ্যা। একটু উপরে তুলে দেই, লিখো, ধরি √3 একটি মূলদ সংখ্যা। মূলদ ধরলে দেখি কি হয়। আচ্ছা, যদি মূলদ সংখ্যা হয়ে থাকে এটা সত্যিকার অর্থেই, তাহলে √3 কে অবশ্যই আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? যেহেতু মূলদ, তাহলে pq এর পরিচয় অবশ্যই অবশ্যই বলে দিতে হবে। এখানে লিখে দিবা ব্র্যাকেটে, সাইড নোটও লিখতে পারো অথবা যেখানে দিয়ে লিখতে পারো, যেখানে pqটা পূর্ণ সংখ্যা, এইভাবে লিখে দাও। জেড দিয়ে লিখলেও হবে, পূর্ণ সংখ্যা লিখলেও হবে। pq পূর্ণ সংখ্যা, q is not equal to 0 এবং pq সহমৌলিক, এই কথাটা বলতে হবে। এখন একটা বিষয় একটু লক্ষ্য করো, এটা কিন্তু হলো তোমার মূলদ সংখ্যার বৈশিষ্ট্য, আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, কিন্তু এই অঙ্কের জন্য দেখবো অনেক বইয়ে এই অংশটুকু চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে আমি দেখাচ্ছি। এই অংশটা একটু চেঞ্জ করে, কিভাবে দেখাচ্ছি আমি তোমারে। এইখানে তুমি অনেক বইয়ে পাবা এরকম pq বিলংস টু ন্যাচারাল নাম্বার, অথবা লেখা থাকবে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার লেখা থাকবে, নয়তো লেখা থাকবে স্বাভাবিক সংখ্যা। q ইজ গ্রেটার দেন 1 এটা লেখা থাকে, এবং pq সহমৌলিক। আমি প্রথমে যে লাইন লিখেছিলাম সেটাও সঠিক মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হিসাবে, এবং এখন যেটা দেখাচ্ছি অনেক বইয়ে লেখা থাকে সেটাও সঠিক। বুঝেছো কথাটা? এখন প্রশ্ন হলো, তাহলে স্যার মূলদ সংখ্যার বৈশিষ্ট্য তো আপনি দুই রকম বললেন, আগে একরকম এখন আরেক রকম, এটা একটু ক্লিয়ার করি বিষয়টা। আগেরটা তো একদম জেনুইন সংখ্যা, কোনো সমস্যা নাই। এখানে কেন এভাবে লিখলাম দেখো, এখানে কিন্তু √3 তুমি কিন্তু ধনাত্মক একটা সংখ্যা নিচ্ছ, তাই না? তাহলে এটা যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে নিশ্চয়ই p/q এর মান, এই ভগ্নাংশটার মানও একটা ধনাত্মক মান আসবে, ধনাত্মক মান 100% আসবে, তাই না? আর যদি ধনাত্মক মান আসে, তাহলে অবশ্যই p এবং q দুইটাই কি পজিটিভ হওয়া লাগবে না? তাই তো? চিন্তা করো একটু। জি স্যার। p q আগে বলেছিলাম পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার মধ্যে যদি তারা ধনাত্মক হইতে হয়, দুইটা যদি ধনাত্মক হতে হয়, তাহলে আমার কি হবে? pq ন্যাচারাল নাম্বার হয়ে যাচ্ছে সেই অর্থে, তাই না? দুইটাই পূর্ণ সংখ্যা হতে হবে, এটা বাধ্য। আর পূর্ণ সংখ্যার মধ্যে আমি যদি সাধারণভাবে চিন্তা করি দুইটাই ধনাত্মক, তাহলে তো তোমার ইয়ে হয়ে গেল, মূলদ হয়ে ন্যাচারাল নাম্বার হয়ে গেল। আবার তুমি বলতে পারো স্যার দুইটাই নেগেটিভ নিব, হ্যাঁ সেটাও সম্ভব, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা নর্মালি চিন্তা করছি যে দুইটাই ধনাত্মক, এজন্য পিকিউ কে ন্যাচারাল নাম্বার লিখলে সমস্যা নাই। আর সেই অর্থে ন্যাচারাল নাম্বার হলে কিউ এর মান তো তোমার আর জিরো ধরার চান্স নাই, আছে? এজন্য লিখে দিয়েছি একের চেয়ে বড়। যদি একের চেয়ে বড় হয়ে যায়, তাহলে 100% এটা ভগ্নাংশ হবেই, কারণ পি কিউটা সহমূলক, কাটাকাটি যাবে না এদের মধ্যে। এমন হবে না যে পি এর মান তুমি বসালা 3 আর কিউ এর মান বসালা 6, 3 আর 6 কাটাকাটি যাবে, এরকম না বিষয়টা। পি এবং কিউ এমন ভাবে নির্ধারণ করা আছে যেন দুইটার মধ্যে ভাগ যাবে না, কাটাকাটি যাবে না, এক ছাড়া। ঠিক আছে? তাহলে এবার কি বুঝছো যে এই √3 যখন আমি লিখবো মূলদ সংখ্যা, তখন পি কিউর বৈশিষ্ট্য এইভাবে লিখলেও সমস্যা নাই। এটা আমি ক্লিয়ার করলাম, কারণ অনেক বই তুমি এরকম পাইবা, তাহলে কনফিউজ হয়ে যেতে, যে স্যার তো বললো একরকম, এখানে তো লেখা আরেক রকম। আমরা আচ্ছা বুঝলাম। এরপরের অংশটা দেখো, এরপরের অংশটা আমরা কি করবো, এখানে বর্গ করে দেব।
তাহলে বর্গ করলে এখানে হবে 3, এখানে হবে পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখানে সাইড নোট দিবা বর্গ করে। ওকে, এবার একটা কাজ করি, উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করে দিই। ধরো 3q ইকুয়াল টু, এখানে হবে তোমার পি স্কয়ার বাই কিউ, সাইড নোট দিবা কিউ দ্বারা গুণ করে। ওকে ফাইন। এবার তুমি একটু ভালো করে তাকাও, কিউ যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 3ও স্বাভাবিক সংখ্যা। 3 আর কিউ গুণ করলে কি পাবা তুমি বলো তো? একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা পাইবা, তাই না? ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইবা। আবার ডান দিকে তাকাও, পি তুমি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ভাবো, সেটার বর্গকে যদি কিউ দ্বারা ভাগ করো 100% এখানে কাটাকাটি যাবে না। তুমি ধরো পি এর মান ধরো তুমি 3, কিউ এর মান ধরো 5, যেন কাটাকাটি না যায়। তাহলে উপরে হবে 9, নিচে হবে 5, কাটাকাটি যাবে বলো তো? যাবে না, এটা ভগ্নাংশই থাকবে। তার মানে 3q একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পি স্কয়ার বাই কিউ হলো একটা ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সমান হবে? না স্যার। তাহলে এটা একটা ভুল হইলো না? এই কথাটা এখানে লিখে দিবা যে এখানে 3q ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কেন লিখলাম? এই যে সাইড নোটে দেখাইছি যে পি কিউ বিলংস টু এন। এই কথাটা না বললে আমরা শুধু লিখতাম 3q পূর্ণ সংখ্যা, যদি জেনুইন সংখ্যা এখানে লিখতাম। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 3 স্কয়ার পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ। সুতরাং 3q ও পি স্কয়ার বাই কিউ কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। এখন তুমি একটা বিষয় চিন্তা করো, এটা হলো বাস্তবতা, 3q আর পি স্কয়ার বি সমান হবে না, কিন্তু √3 কে মূলদ ধরলে এই কন্ডিশনটা কিন্তু চলে আসে। এটা কিন্তু আমরা জোর করে আনি নাই, এটা ম্যাথমেটিক্যালি কিন্তু আসছে, তাই না? তার মানে যে জিনিসটা আমরা পেলাম একটা রিলেশন, এটা কিন্তু অবাস্তব, বাস্তবে এটা সম্ভব না। সুতরাং আমাদের যে ধরাটা, আমাদের যে প্রস্তাবটা ছিল √3 মূলদ সংখ্যা, এই ধরাটাই ভুল ছিল। ঠিক আছে, সুতরাং √3টা মূলদ হওয়ার সুযোগ নাই। মূলদ হইলে একটা অবাস্তব জিনিস চলে আসে, একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সমান হয়ে যায়। সুতরাং √3 মূলদ হতে পারে না, লিখো। তাহলে কি, সুতরাং √3 অবশ্যই একটা অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হইল না, স্বাভাবিক সংখ্যা হইল না, মূলদ হইল না, তাহলে কি হবে? √3 তো একটা সংখ্যা নিশ্চয়ই। কি সংখ্যা তাহলে? অমূলদ সংখ্যা। সুতরাং √3 অবশ্যই একটি অমূলদ সংখ্যা। জোর দিয়ে বললাম অবশ্যই। দেখো তো ঠিক আছে কিনা প্রমাণটা, বুঝতে অসুবিধা থাকলে জানাও। লজিকগুলি একটু বোঝো। কোনো সমস্যা আছে কোথাও? না স্যার। ওকে ফাইন। তো একটা বিষয় আমি এবার একটু ক্লিয়ার করি ধাপে ধাপে। একদম পূর্ণাঙ্গ প্রমাণটা আমি তোমাদের দেখালাম, অনেক জায়গায় এই প্রথম অংশটা দেখায় না। এই যে দেখো এই অংশটুকু, এই যে এই পর্যন্ত √3 পূর্ণ সংখ্যা নয়, এর এক পর্যন্ত দেখায় না, শুরুই করে এখান থেকে। ধরি √3 একটি মূলদ সংখ্যা, এখান থেকে অনেক জায়গায় শুরু করে, এখান থেকে শুরু করে পরে দেখায় √3 মূলদ হতে পারে না, তাহলে অমূলদ। ঠিক আছে, তবে আমি পূর্ণাঙ্গটাই দেখানো ভালো লাগে আমার কাছে, যে সম্পূর্ণটা তুমি দেখাই দিলা, এইটা একটা পদ্ধতি। আবার দেখো অনেক জায়গায়
এই যে দ্বিতীয় যে স্টেপটা আছে, √3 একটি মূলদ সংখ্যা, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই স্টেপটাকে আবার আরেকভাবে প্রমাণ করে। ঠিক আছে, সেইটা আমি একটু দেখাই দিই তোমাদের। আচ্ছা দাঁড়াও। আচ্ছা দেখো, এই স্টেপটা আরেকভাবে প্রমাণ করা যায়। √3 যে মূলদ সংখ্যা হবে না, এটা তো একভাবে দেখালাম আমরা, এটা আরেকভাবে অনেকে দেখায়, সেটা আমি একটু ডান পাশে দেখাই তোমাদের। এই অংশটা দেখো, এখানে আমরা অনেক সময় এরকম ধরে নেই, লক্ষ্য করো, যে ধরি যে √3 একটি মূলদ সংখ্যা। এটা আমরা প্রথমে ধরে নিলাম, তাহলে √3 কে অবশ্যই p/q আকারে লেখা যাবে, এটা 100%। আর সাইড নোটে যা লিখেছিলাম তাই তুমি লিখতে পারো, সমস্যা নাই, এটা আমি আর এখানে লিখছি না। pq বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখতে পারো, q ইজ গ্রেটার দ্যান 1, pq সহমৌলিক, অথবা তুমি যদি পূর্ণাঙ্গ সংখ্যাটাও লেখো যে pq বিলংস টু z, q ইজ নট ইকুয়াল টু 0, pq সহমৌলিক, সমস্যা নাই। ওকে, লিখলাম। এরপরে আমরা যেটাকে করি, এখানে আর গুণন করি, √3q ইকুয়াল টু p, এরপরে বর্গ করি, লিখি এখানে 3q স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার। ঠিক আছে, এই লাইনটা পর্যন্ত আমরা আসি। সুতরাং এবারে বাম দিকে তাকাও, দেখো তো এখানে পরে লিখতে হয় যে এখানে 3q স্কয়ার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কথাটা কি সত্যি? জি স্যার। হ্যাঁ, জি যেহেতু স্যার। এখানে 3 আছে, এটা যদি সত্যি হয়, দেখো তাহলে এইটার সমান তো পি স্কয়ার, 3q স্কয়ার মানেই কিন্তু পি স্কয়ার, হুবহু একই জিনিস, ইকুয়াল, তাই না? সুতরাং আমরা বলতে পারি পি স্কয়ার 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই কথাটা আমরা বলতে পারি। ওকে, তাহলে পি স্কয়ার যে কোনো সংখ্যার বর্গ যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এখান থেকে আমরা 100% এই কথাটা বলতে পারি যে পি 3 দ্বারা বিভাজ্য। এটা সত্য, শতভাগ সত্য কথা, এটা খাঁটি কথা বললাম। কেমন? তুমি ধরো কথার কথা, তুমি লিখলে এখানে এমন একটা সংখ্যা যার বর্গ 3 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি কি নিতে পারো? আচ্ছা, তুমি নিতে পারো 81, যেমন 9 নং 81, তাই না? 9 নিতে পারো পি এর পরিবর্তে, তাহলে 9 স্কয়ার তোমার হলো 81। দেখো তো 81 কে 3 দ্বারা ভাগ যায় না? অবশ্যই যায়। তাহলে 81 কে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে 81 যেই সংখ্যাটার বর্গ, সেই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা ভাগ যাবে 100%। বুঝতে পারলাম? তাহলে পি যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি, পি কে এইভাবে লিখতে পারি, সুতরাং পি ইকুয়াল টু 3c। এখানে সি এর পরিচয় লিখে দেই, সিটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা তুমি নিতে পারো, অথবা ন্যাচারাল নাম্বার নিতে পারো। যদি ন্যাচারাল নাম্বার লিখো এখানে, তুমি এখানে ন্যাচারাল নাম্বার নিবা, সমস্যা নাই। বুঝতে পারছি? তাহলে পি যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে পি নিশ্চয়ই 3 এর একটা গুণিতক হবে। কথাটা ক্লিয়ার? বোঝো ভালো করে। জি তাহলে পি স্যার। যদি 3 এর একটা গুণিতক হয়, তাহলে পি স্কয়ার কত হবে? আমরা লিখি, দেখো পি স্কয়ার ইকুয়াল টু 9c স্কয়ার। আর একটু আগে আমরা দেখেছি পি স্কয়ার মানে 3q স্কয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো 3q স্কয়ার ইকুয়াল টু 9c স্কয়ার, 3 দ্বারা ভাগ করো, তাহলে কিউ স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছ তুমি? 3c স্কয়ার পাইলাম। একটু ডানে লিখি এই অংশটুকু, তাহলে কিউ স্কয়ারের মান দেখো 3c স্কয়ার। আমরা কি বলতে পারি না তাহলে কিউ স্কয়ার 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 3c স্কয়ার পাচ্ছি, তাই না? এই কথাটা বলতে পারি। একইভাবে কিউ স্কয়ার যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং কিউ 3 দ্বারা বিভাজ্য। কথাটা ঠিক?
তাহলে একটু আগে আমরা প্রমাণ করে আসছি, দেখো এই লাইনে যে p3 দ্বারা বিভাজ্য। দেখো একটু আগে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, দেখতে সুবিধা হবে। এই দেখো একটু আগে দেখালাম p3 দ্বারা বিভাজ্য, এখন প্রমাণ করলাম qও 3 দ্বারা বিভাজ্য। তার মানে তোমার কি মনে হচ্ছে, p q কি সহমৌলিক থাকছে? সহমৌলিক হলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যাবে না। বুঝতে পারলাম কথাটা? ঠিক তো নাকি? জি স্যার। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং দেখবো, সুতরাং আমরা বলতে পারি, অথবা দেখো আমরা কি বলতে পারছি এখান থেকে, পি ও কিউ এর এক ব্যতীত সাধারণ গুণনীয়ক আছে। এই কথাটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি, গুণনীয়ক আছে, তাই না? এক ছাড়াও অন্য একটা সংখ্যা আছে যেটা যেটা দিয়ে কিউ কেও যায়, পি কেও ভাগ যায়। তাহলে এখানে বড় লিখে দিবা, যা প্রস্তাবনা বিরোধী। প্রস্তাবনায় কি বলা ছিল? পি কিউ সহমৌলিক হবে যদি মূলদ হইতে হয়, যা প্রস্তাবনা বিরোধী। শর্ত বিরোধী লিখলেই তো হবে না? শর্ত বিরোধী হলেও চলবে, কোনো সমস্যা নাই। কারণ আমরা সাইড নোটে শুরুতেই লিখছিলাম যে পি কিউ সহমৌলিক, মূলদ হইতে হলে পি কিউ সহমৌলিক হতেই হবে। তার মানে আমরা দেখলাম যদি এটাকে মূলদ ধরি, তাহলে আসলে কি এটা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য মেনটেন হচ্ছে না, তাই না? পি কিউটা সহমৌলিক থাকতেছে না। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং √3 মূলদ সংখ্যা নয় বা হতে পারে না। তাহলে মূলদ হলো না, না হলে কি হবে? অমূলদ হবে। বুঝতে পারলাম? তুমি দ্বিতীয় অংশটা কিন্তু এইভাবে প্রমাণ করতে পারো, তোমার যেটা ভালো লাগে। দেখো ক্লিয়ার কিনা। দুই ভাবে দেখাতে পারো। সবাই কি লিখেছো? জি স্যার। আচ্ছা, জি আমাদের স্যার। সেশন শেষ হয়ে যেতে পারে। তোমাদের কি ক্লাস শুরু হয়ে যাবে এখন নাকি রাকা? হ্যাঁ স্যার, 11টা বাজে। আমরা কি আরেকটা সেশন নেব নাকি এই সেশনই শেষ করবো বলো? স্যার একটা সেশন নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। দেখো তাহলে এটা আমরা বুঝলাম, অঙ্কটা গুরুত্বপূর্ণ, 9 10ও আসতো, ইন্টারও কিন্তু আসে। √3 অমূলদ সংখ্যা, অন্য সংখ্যা দিয়েও আসতে পারে। আমি একটু দেখাই। দেখো তুমি যদি প্রথম অংশ দিতে চাও ভালো, না দিতে চাইলে খুব বেশি আপত্তি নাই। কিন্তু যদি প্রথম অংশ দাও, এই যে দেখো উপরের যে অংশটা আমি দেখালাম, এই যে √3 পূর্ণ সংখ্যা নয়। এখন তোমারা বললো যে দেখাও যে √5 অমূলদ সংখ্যা, মনে করো। হ্যাঁ দেখো যদি বলে √5 অমূলদ সংখ্যা, তুমি যদি এই পার্টটা না দেখাও সমস্যা নেই। যদি দেখাতে চাও, তুমি সংখ্যাগুলো কিভাবে ধরবা? এই যে সংখ্যাগুলো যে লিখলাম, তুমি প্রথমে এইভাবে চিন্তা করবা। দেখো √5 এর স্কয়ার করবা, এখানে হলো 5। তাহলে কোন সংখ্যাটার বর্গ 5 এর চেয়ে কাছাকাছি ছোট বলতো? 2, তাই না? 2 স্কয়ার হলো 3, আর একটা নিবা 2 এর চেয়ে বড়, 3 এর স্কয়ার নিবা, 3 স্কয়ার ইকুয়াল টু 9। এরপর তুমি এইভাবে লিখবা যে 2 এর স্কয়ারের চেয়ে √5 এর স্কয়ার বড়, মানে 4 এর চেয়ে 5 বড়, এটার চেয়ে 3 এর স্কয়ার বড়। সবগুলোরে বর্গমূল করে দিলে এরকম একটা ফলাফল পাবা। √5 এর মানটা আসলেই দেখবা 2 এবং 3 এর মাঝে আছে, 2 পয়েন্ট সামথিং, বুঝছো? সত্যিকার অর্থেই। তাহলে তুমি পরে বলবা 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, সুতরাং √5টা যেহেতু এর দুইটার মাঝে অবস্থান করতেছে, √5 পূর্ণ সংখ্যা হবে না। ক্লিয়ার? এইভাবে তোমার যদি বলে √7 অমূলদ সংখ্যা, বা যদি বলে √13 অমূলদ সংখ্যা, যদি এরকম দেখাতে বলে, একই জিনিস, শুধু এখানে সংখ্যাগুলো বদলাইবা। √13 এর স্কয়ার হবে 13, 13 এর কাছাকাছি কোন সংখ্যার বর্গ আছে? 3। তাহলে একটা নিবা 3 স্কয়ার, এটার চেয়ে √13 স্কয়ার বড় লিখবা, এর পরেরটা নিবা 4 স্কয়ার, মানে 16। রুট কাইটা দিলে এরকম একটা মান দাঁড়াবে তোমার, 3 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট। বুঝাইতে পারছি? সংখ্যা দুটো যেন পাশাপাশি হয়, ক্রমিক হয়, 3 এবং 4, 2 এবং 3। দেখছো এখানে লিখছি 1 এবং 2।
কথা ঠিক? এইভাবে আমরা যে কোনো সংখ্যা অমূলদ প্রমাণ করতে পারবো, যেগুলো আসলে অমূলদ। তাহলে মুছে দেবো এই অংশটুকু। জি স্যার। ওকে, দেখো এরপরে আমরা 11 নম্বর অঙ্কে আসি। গত ক্লাসে রাখা সুপ্রিমাম ইনফিমামের ধারণা দিয়েছিলাম, মনে আছে? সুপ্রিমাম কি ইনফিমাম কি? 11-র 2 নম্বর অঙ্কটা এখানে কাজে লাগবে, ওই তথ্যগুলো দেখো। স্যার আমি রিজাইন করতেছি। আচ্ছা, তাহলে রিজয়েন করো, ফোন আসছিল মনে হয়। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি তো প্রথমে তুলি। দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স হলো একটা সেট, যেটা বাস্তব সংখ্যার উপসেট। এক্স এর ভিতরে থাকবে এক্স এরকম মান, যে মানগুলো এই শর্তটা মানে 5x² - 16x + 3, 5x² - 16x। একটু দেখো তো প্রশ্নটা আমি ঠিক লিখছি কিনা। +3 <= 3 নাকি? দেখো তো ঠিক আছে কিনা অন্তি। স্যার অঙ্কটা ঠিক লিখেছি? ওর 0 মনে হয় না, লাস্ট টাইম ভুল লিখছি। ইজ লেস দেন 0, এটা 0 হবে। নাও, তাহলে প্রথম। স্যার আমার বই 11-2 নেই। হ্যাঁ, বই নেই? স্যার আমার এই যে ও স্যার এই বইটা আগে তো এই জন্য 11-2 এখানে নাই, শুধু একটাই আছে। আচ্ছা, ঠিক আছে, পুরনো বই হতে পারে, যা হোক। তো দেখো এইটা হলো একটা অঙ্ক, এটা হলো বাস্তব সংখ্যার একটা উপসেট। ওকে, তাহলে এই সেটটার সুপ্রিমাম এবং ইনফিমাম কি জানতে হবে। তাহলে এই সেটটা তুমি বলো তো, এটা কি তালিকা পদ্ধতিতে আছে না সেট গঠন পদ্ধতিতে আছে এখন? স্যার সেট গঠন পদ্ধতি। হুম, এটা কিন্তু সেট বিল্ডার মেথডে আছে। তাহলে তুমি ওকে যখনই বলবে সুপ্রিমাম ইনফিমাম বের করো, তার মানে এটাকে তোমাকে সংখ্যায় প্রকাশ করতে হবে, একদম যে নিখুঁত সংখ্যায়, মানে তালিকায় প্রকাশ করতে হবে। তার মানে এখানে কি কি মান আসতে পারে এই শর্তের ভিতরে, সেগুলো আমাদের প্রথমে যাচাই করতে হবে। তাহলে চলো আমরা একটু যাচাই করি। এই সেটটা এরকম হবে, এখানে ফাইনালি আমরা লিখবো এক্স। এখন তোমার এটাকে মিডল টার্ম করতে হবে, এটা হলো প্রথম কাজ, তোমাকে মিডল টার্ম করে আনতে হবে এই মানগুলো। দেখো আমরা মিডল টার্ম করি।